তিস্তা প্রকল্পে এবার চীনের প্রতি আস্থা রাখছে বাংলাদেশ। এই বছরই প্রকল্প চূড়ান্ত করার তাগিদ দিচ্ছে ঢাকা। এ নিয়ে বিশেষজ্ঞদের মত, পানির ন্যায্য হিস্সা আদায়ে চাপে রাখতে হবে ভারতকে। এই পুরো প্রকল্পে চীনের উপর বাংলাদেশের নির্ভরশীলতা বেড়েই চলছে। তিস্তা প্রকল্প নিয়ে চীনের উপরে আস্থা রাখছে বাংলাদেশ। ভারতের কপালে নতুন চিন্তার ভাঁজ। টেনশনে ভারত, তিস্তা প্রকল্প করবে চীন। বাংলাদেশের হাত ধরে আবারও ভারত সীমান্তে নাক গলাতে চলেছে চীন। তিস্তা নিয়ে ভারতের তালবাহানার দিন শেষ। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে নতুন বাংলাদেশ। ভারতীয় দাসত্বের দিন শেষ। এবার নিজের অধিকার বুঝে নিবে নতুন বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পাওয়া নতুন বাংলাদেশ এবার চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। নতুন বাংলাদেশের এই সিদ্ধান্তে কেঁপে উঠেছে দিল্লির গদি। জাগো ভাই, কোনটা সবাই দুলু ভাই ডাক দিছে, আইসো আমরা তিস্তা বাঁচাই। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান, তার আগে তিস্তার পানি দেন। নতুন বাংলাদেশের এই সিদ্ধান্তে কেঁপে উঠেছে দিল্লির গদি। দিল্লিতে মোদির গদি শুধু কেঁপে উঠবেই না, অচিরেই দিল্লিতে মোদির গদি ধ্বংস হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে এই ভারতের মোদি সরকারই বাংলাদেশের শেখ হাসিনার দালালি করে বাংলাদেশের জনগণকে গোলামের মতো তারা ব্যবহার করেছে এবং তিস্তা নদী সহ বিভিন্ন নদীর যে আমাদের ন্যায্য অধিকার সেটা থেকে আমাদেরকে বঞ্চিত রেখে খরার দিনে আমাদের থেকে পানি বন্ধ করে দিয়ে বৃষ্টি এবং পানির দিনে বর্ষার দিনে আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। তবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর থেকে ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারতের দাদাগিরি ও গোলামের দিন চিরতরের জন্য শেষ হয়ে গিয়েছে। যে কারণেই এবার তিস্তা বাঁধ নিয়ে মহাপরিকল্পনার চুক্তি করেছে বাংলাদেশ চীনের সাথে এবং সে কারণেই এবার দিল্লিতে মোদির মসনদ থর থর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশ ও চীনের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে ভারতের নরেন্দ্র মোদি। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার বাংলাদেশ এবং চীনের মধ্যে যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি হয়েছে এবং যেই কারণেই এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে এ বিষয় নিয়ে নরেন্দ্র মোদি, তো সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে এই বিষয় নিয়ে বিএনপির সিনিয়র নেতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মনের মতো কিছু কথা বলেছেন, সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। জাগো ভাই, কোনটা সবাই দুলু ভাই ডাক দিছে, আইসো আমরা তিস্তা বাঁচাই। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান, তার আগে তিস্তার পানি দেন। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক। 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ সেখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না, তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না। জাগো ভাই, কোনটা সবাই দুলু ভাই ডাক দিছে, আইসো আমরা তিস্তা বাঁচাই। ঠিক না? এই যে আন্দোলন শুরু হলো,
এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম জননেতা, তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য। আর আজকে আমাদের দুলু ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। বন্ধুগণ, এটা শুধু স্লোগান নয়, এটা আপনাদের এই তিস্তার পাড়ের মানুষের যে বাঁচার যে তাগিদ, বাঁচার জন্য যে আহাজারি, তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী লীগারদেরকে, ঠিক না? আওয়ামী লীগ আছে নাকি? আরো পালাইছেন, আমার সাথে সাথে সব পালাইছে। তো বন্ধুগণ, আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম, এই এলাকার মানুষের। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না। আজকে আমরা এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্যা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান, তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। তিস্তা প্রকল্পে এবার চীনের প্রতি আস্থা রাখছে বাংলাদেশ। এই বছরই প্রকল্প চূড়ান্ত করার তাগিদ দিচ্ছে ঢাকা। এ নিয়ে বিশেষজ্ঞদের মত, পানির ন্যায্য হিস্যা আদায়ে চাপে রাখতে হবে ভারতকে। এই পুরো প্রকল্পে চীনের উপর বাংলাদেশের নির্ভরশীলতা বেড়েই চলছে। তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে সমঝোতার মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চীনের সঙ্গে 2016 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনায় কিছু পরিবর্তন প্রয়োজন, যা বাস্তবায়নে চীন সরকার 2 বছরের সময় চেয়েছে। বাংলাদেশ সরকার এই সময়সীমা মঞ্জুর করেছে, ফলে সমঝোতার মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং 2025 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি চূড়ান্ত করার শর্ত আরোপ করা হয়েছে। তিস্তা নদীর ভাঙন প্রবণ এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মার্চ মাসে কাজ শুরু করার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার প্রতি আস্থা রাখার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে 2016 সালে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব পেলে চীন তা বিবেচনা করবে এবং সহযোগিতা দেবে। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য সমস্যা সৃষ্টি করছে। তিস্তা নদীর ভাঙন প্রবণ 45 কিলোমিটার এলাকার মধ্যে 20 কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করার উদ্যোগ নেয় বাংলাদেশ। তবে ভারতের আপত্তি ও ভূ রাজনৈতিক বিবেচনায় প্রকল্পটি এখনো সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের আগ্রহের ফলে বাংলাদেশকে কৌশলগত ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ভারতের আপত্তি থাকলে ভূরাজনৈতিক বিবেচনায় পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। 9 ফেব্রুয়ারি
রংপুরের তিস্তা রেল ব্রিজ এলাকায় আয়োজিত এক গণশুনানিতে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বন্যার সময় ভারত যদি বাঁধ খুলে দেয় তবে কয়েক ঘন্টা আগে বাংলাদেশকে জানালে স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে, যা জানমালের ক্ষতি কমাতে সহায়তা করবে। তিনি জানান, এ বিষয়ে ভারতকে বারবার অনুরোধ জানানো হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যে চুক্তি হয়েছে, তো চীনের মাধ্যমে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে অতি শীঘ্রই আমরা আশাবাদী যে বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে তিস্তা নদীর পানি যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটা গ্রহণ করতে পারবো, এবং যখন আমাদের প্রয়োজন হবে না, আমাদের জন্য বিপজ্জনক হবে বৃষ্টি ও বর্ষার দিনে, তখন আমরা এই তিস্তা নদীর পানির বাঁধ আমরা বন্ধ করে রাখব এবং ভারতের যেই দাদাগিরি সেটা সম্পূর্ণরূপে একেবারে ধ্বংস হয়ে যাবে। এবং সেই কারণেই কিন্তু নরেন্দ্র মোদী খুব চিন্তায় আছে যে বাংলাদেশ এখন চীনের সাথে গভীরভাবে সম্পর্কে জড়িয়ে গিয়ে এখন এই যে তিস্তা মহাপরিকল্পনা চীনের সাথে যুক্ত হয়ে করতেছে, এবং এর মাধ্যমে তো বাংলাদেশ আরও এক ধাপ সামনে এগিয়ে যাবে, যে কারণেই তার কপালে চিন্তার ভাঁজ শুরু হয়ে গিয়েছে। এবং এই বিষয় নিয়ে বিএনপির যেই সমাবেশ বা বিএনপির যেই ডাক দেওয়া হয়েছে তিস্তা নদীর পাশে, এবং সেখানে এই সমাবেশের ডাক দিয়ে, আন্দোলনের ডাক দিয়ে বিএনপির নেতাকর্মীরা যে কথাগুলো বলেছেন অত্যন্ত যৌক্তিক এবং জনগণের মনের কথাই তারা বলেছেন। বাংলাদেশের জনগণ এতদিন ধরে এটাই তাদের থেকে প্রত্যাশা করেছিল যে এতদিন ধরে তারা দেখেছে বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই বা অন্যান্য দল যারা এতদিন বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তো তারা এখন যেহেতু স্বাধীন এবং এখন এই স্বাধীন বাংলাদেশে বিএনপি হোক, জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, যেই দলই হোক না কেন, বাংলাদেশের জনগণের মনের প্রত্যাশা অনুযায়ী তারা যেন কথা বলে এবং কাজ করে এবং কোনোভাবেই ভারতের গোলামের চিন্তা কেউ যেন মাথায় না আনে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে প্রথম দিকে দেখেছিলাম যে বিএনপির নেতারা তারা চেয়েছিল ভারতের সাথে গোলামি করে, আবারও গোলামির চুক্তি করে তারা ক্ষমতায় আসতে পারে কিনা, বা বিভিন্নভাবে তারা একটা সমঝোতা করার চেষ্টা করেছিলেন। কিন্তু তখনই বাংলাদেশের সর্বস্তরের জনগণ সেই সমস্ত নেতাদেরকে লাথি মারা শুরু করেছিল যে এ তো দেখছি আওয়ামী লীগের অপর পিঠ। তো যার কারণে বিএনপির হয়তোবা মোটামুটি বুঝে আসছে যে না, জনগণের কাছ থেকে সরে গিয়ে আমরা ভারতের গোলামি করি আর পা চাটি আর যাই করি না কেন, তাহলে এদেশে অন্তত বাংলাদেশে এখন আর আমাদের কোনো অবস্থান থাকবে না। সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাগুলো বলেছেন একেবারে বাংলাদেশের জনগণের যে মনের কথা সেটাই কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক ভালো রাখতে চান, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান, অথচ আমাদের যে ন্যায্য অধিকার তিস্তা নদীর পানি যখন আমাদের প্রয়োজন, এই যে এখন খরার দিনে এখন প্রয়োজন, এখন আপনারা পানি দিবেন না, আর বৃষ্টির দিনে, পানির দিনে, বর্ষার দিনে আপনারা পানি ছেড়ে দিয়ে, বাঁধ ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে তলিয়ে দিবেন, আর আপনাদের সাথে আমাদের হবে সম্পর্ক উন্নয়ন, প্রশ্নই আসে না। আবার আপনারা পাশাপাশি বাংলাদেশের জনগণের যে গণশত্রু শেখ হাসিনা খুনি, এই খুনিকে আপনারা নিয়ে রাজার হালে বাংলাদেশের জনগণের যে শত্রু, সেই শত্রুকে স্থান দিতেছেন, আবার বলতেছেন যে আমরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চাই। এটা কিভাবে সম্ভব? এটা তো দ্বিমুখী কথা। তিনি এই কথাগুলো অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন যে আপনি বা ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন চায়, তো তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেই অনুযায়ী তাদের চলতে হবে বা সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে। কিন্তু সেখানে তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগদেরকে সেখানে আশ্রয় দিয়ে রাজনীতি পর্যন্ত করার সুযোগ দিচ্ছে। শেখ হাসিনা এখন লাইভে এসে প্রায় দিনই নেতাকর্মীদের নাটক, মিথ্যা বানোয়াটি, তার যে স্লোগান আমার বাবাকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, আমার ভাই বোন সবাইকে হারিয়েছি, এই যে নাটক, এরকম নাটক নিত্য নতুনভাবে তৈরি করে ফেসবুকে, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে সে গুজব ছড়াইতেছে এবং
এগুলো নিয়েই এই ভারতের সেই দালালের বাচ্চাগুলো তারা বিভিন্নভাবে আমাদের অন্তর্বর্তী সরকারকে, ডক্টর ইউনূসকে বিভিন্নভাবে কটূক্তি করছে এবং তারা গুজব ছড়াইতেছে। সুতরাং ভারতের যদি বাংলাদেশের জনগণের ভারতের জনগণের সাথে কোনো দূরত্ব নাই, আমাদের প্রতিবেশী, সেই হিসাবে আমরাও চাই যে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক। কিন্তু কথা হচ্ছে ন্যায্যতার হিসাবে যৌক্তিকভাবে আমাদের গণশত্রুকে নিয়ে আশ্রয় দিবা, রাজনীতি করার সুযোগ দিবা, আর আমাদের উপর গোলামির মতো ব্যবহার করবা, আর আমরা তোমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবো, এটা তো প্রশ্নই আসে না। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।